এটা কে? এক বলিষ্ঠ যুবক, হাতে তার রক্তাক্ত খড়গ, চারিদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ। রক্তস্নাত সেই যুবক বলছে, নিজেকে তৃপ্ত করার জন্য ছলনার আশ্রিত হলে ক্ষতি কি? ছোট থেকে বহু ছলনার শিকার হয়েছি আমি, যোগ্যতা অনুযায়ী সম্মান পাইনি কখনো। তুমিও তো আমারই মতো, হ্যাঁ আমারই মতো। তুমি যোগ্য হওয়া সত্ত্বেও সব সময় তোমার নিজের বাবা, যিনি একই অফিসে উঁচু পদে নিযুক্ত, তিনি সব সময় সুবীরের নাম করেন। তুমি যোগ্য হওয়ার সত্ত্বেও সবাই মনে করে চাকরিটা শুধু তোমার বাবার জন্য পেয়েছ। আমি বুঝি আমার পিতা আমার জন্য অনেক কিছু করেছেন, তবু তার প্রিয় শিষ্যের থেকে অধিক প্রিয় হয়ে উঠতে পারিনি। তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। সুযোগ এসেছে। আগে নিজের তৃপ্তি, নিজের অন্তরাত্মাকে সুখী করার থেকে বড় পুণ্য কিচ্ছু নেই। হ্যাঁ, কিছুই নেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। অমরত্ব বা মৃত্যুহীনতা মানুষের নশ্বর দেহকে করে তোলে অবিনশ্বর, যার কোনো বিনাশ নেই। পৌরাণিক যুগে অমরত্ব লাভের জন্য যুদ্ধ হয়েছে বারবার, কিন্তু এই অমরত্ব কি সত্যিই আশীর্বাদ? এর উত্তর তো কেবল সেই দিতে পারে যে নিজে হয় অমর। কেমন হয় যদি মহাভারতের অমর কূটবুদ্ধি কোনো চরিত্রের মুখোমুখি হয় এই যুগের মানুষ? লেখিকা অঙ্কিতা রায়ের কলমে মহাভারত আশ্রিত গল্প সহজাত। পশ্চিমবঙ্গ নিবাসী অঙ্কিতা রায়ের জন্ম 25শে ডিসেম্বর 1998 সালে। ইঞ্জিনিয়ারিংয়ের বৈদ্যুতিন বিভাগে স্নাতক অঙ্কিতা বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মে নিযুক্ত। ছোটবেলা থেকেই গল্প পড়া এবং লেখার প্রতি ভীষণ আগ্রহ ছিল তার। কিশোর ভারতী সহ বিভিন্ন পত্রিকায় এবং সংকলনে তার বিভিন্ন গল্প প্রকাশিত হয়েছে। এই কাহিনীর শ্রুতি নাট্যরূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনায় দেবলীনা। প্রধান চরিত্র তনয় ও অশ্বত্থামা, গল্প পাঠে এবং তনয়ের চরিত্রে স্নেহাদ্রি, অশ্বত্থামার চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে অতনু, ব্রতদীপ, শিপ্রা, বিশ্বজিৎ, কৌশিক এবং স্নেহাদ্রি। শুরু হচ্ছে আজকের গল্প লেখিকা অঙ্কিতা রায়ের কলমে সহজাত। ট্রেনে ওঠার পর থেকে তনয় চুপ করে বসেছিল। সুবীর আর অনন্য ক্রমাগত গল্প করেই চলেছে। অনন্য একবার খোঁচা মারল তনয়কে। কি রে, তোর জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান হলো আর তুই চিন্তামগ্ন হয়ে বসে থাকলে চলবে? মৃদু হাসল তনয়, কিন্তু উত্তর দিল না। সে বরাবর একটু চাপা স্বভাবের। একই জায়গায় কর্মসূত্রে যুক্ত 4 বন্ধু। কর্মস্থান ভুবনেশ্বর। ভুবনেশ্বর ছেড়ে মধ্যপ্রদেশ আসার উদ্দেশ্য অমরকণ্টক ঘোরা। প্ল্যানটা সম্পূর্ণ তনয়ের। অমরকণ্টকের কাছেই বাঁকাবন গ্রাম হল তনয়ের জন্মস্থান। কিন্তু তার জন্মের পর থেকেই তারা সপরিবারে ভুবনেশ্বরে রয়েছে। সুবীর বরাবরই ভুবনেশ্বরের বাসিন্দা, বাকি 2 জন বঙ্গ সন্তান। আপাতত বিয়ের বাঁধনে বাধা পড়েনি কেউই, তাই শীতের বেশ কিছুদিন অফিসের ছুটি পেয়েই ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠল। সবাই যখন গোয়া, আন্দামান এইসব জায়গায় যাওয়ার প্ল্যানিং করছে, তখন তনয় হঠাৎ বলে উঠল অমরকণ্টক যাওয়ার কথা।
আরও অনেক জায়গার প্রসঙ্গ উঠল, কিন্তু তনয় বলে বসল যে সে গেলে অমরকণ্টকেই যাবে, বাকিরা যেখানে খুশি যান। শেষে তনয়ের কথাই রইল। সময় সুযোগ বুঝে 4 জনই যাত্রা করল। থাকার ব্যবস্থা হয়েছিল তনয়ের বাড়িতে। পেড্রু রোড স্টেশনে নেমে গাড়ির ড্রাইভারকে ফোন করল তনয়। আগে থেকেই কথাবার্তা বলা ছিল গাড়ির সঙ্গে। ড্রাইভার জানালো যে সে স্টেশনের বাইরেই অপেক্ষা করছে। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। বাইরে রোদের সঙ্গে শীতের উত্তরে হাওয়া ঘুরতে যাওয়ার আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। বেশ রোমাঞ্চকর অনুভূতি সবার মনে। পিছনের সিটের জানলার পাশে বসেছিল অনন্য। পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে। সবুজ ঝোপ জঙ্গল পেরিয়ে গাড়ি এগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে একটা ছোট একতলা ঘর আর কিছু মাটির বাড়ি চোখে পড়ল। একটা বোর্ডে বাঁকাবন নামটা চোখে পড়তেই অনন্য বলল, এটাই তোর গ্রাম? না, এটা নয়। তুই তো বাঁকাবনই বলেছিলি। কিডন্যাপের মতলব নেই তো? তনয় আবার মৃদু হাসল, বলল, না না, আমার গ্রামের নাম গুগলে সার্চ করে পাবি না, তাই তো বাঁকাবনের নাম বলেছিলাম। এই বাঁকাবনটা পেরিয়ে পিপালি গ্রামে আমার বাড়ি, আরেকটু ভেতরে। কথা বলতে বলতেই মাঝে মাঝে চুপ করে যাচ্ছিল তনয়। একবারের জন্য মনেও হয়েছিল যে এদেরকে এখানকার কথা না বললেই ভালো হতো। চুপচাপ এসে একা ঘুরে যেত। ওদের আন্দামানে যেতে বললেই হয়তো ভালো হতো। শুধু শুধু ভিড় বাড়ানোর কোনো মানে হয় না। এখন মনটা আরও খারাপ হয়েছে। এইবারে সবাই ধরেই নিয়েছিল যে সে আর অর্পণ প্রমোশনটা পাবেই, কিন্তু কোথায় কি? অর্পণ তাও কি করে যে হাসি মুখে আছে তাই ভেবে অবাক লাগে তনয়। ছোট থেকেই মাকে দেখেনি তনয়। তিনি জন্মের পরেই মারা গিয়েছেন। দিদার কাছেই মানুষ হয়েছে সে। সেই তখন থেকেই অনেক গল্প শুনেছে নিজেদের সম্পত্তির। ভাগ বাঁটোয়ারাতে অবশ্য অনেকটাই চলে গিয়েছে, তবু যা আছে তা কম নয়। রাতে দিদার কাছে যখন গল্প শুনত তখন যেন জীবন্ত হয়ে উঠত তাদের প্রাসাদ। ওই উঁচু টিলার কাছে ভাঙা ভাঙা পাথরের দেওয়াল দেখেছিল। দিদা বলেছিল, সে প্রায় 200-250 বছর আগের কথা রে দাদু ভাই। তখনকার জমিদারি মানে। এখানে সবাই সামন্ত রাজা বলতো। নাম ছিল ধনঞ্জয়। সবকিছু ভালোভাবেই চলছিল। এমন সময় এক ব্যাপারীর দল আসে রাজ্যে। তাদের কাছে বিভিন্ন ব্যবসার সামগ্রী ছিল। বেশ কিছু জিনিস কিনেও ফেলেন ধনঞ্জয়। তারা জিনিসের ভালো মূল্য পেয়ে খুশি হয়ে চলে যায়। এরপরে রাজ্যে শুরু হল বিভিন্ন রোগ অসুখ। প্রজাদের মধ্যে ধিকি ধিকি আঁচে জ্বলতে শুরু করেছে বিদ্রোহের আগুন। অন্দরমহলে বড় রানীর মৃত্যু ঘটার পরেই বিচলিত হয়ে ওঠেন রাজা ধনঞ্জয়। রাজ জ্যোতিষীর কাছে পরামর্শ চান। জ্যোতিষী সব দেখে শুনে বলেন ওই ব্যাপারীরা আসলে ছিল দস্যু। যা তারা নিয়ে এসেছিল তা সবই যাদব হৈসল লুণ্ঠিত সম্পদ, অভিশপ্ত জিনিস সেসব। যাদের জিনিস তাদের ফেরত না দিলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। ওই ব্যাপারীরা আসলে রাজ্য লুণ্ঠনের মতলবেই এখানে এসেছিল। প্রথমে এরা ব্যবসায়ী রূপে এসে রাজ্যের সবটা বুঝে নেয়। তারপর ঠিক সময় বুঝে তারা আক্রমণ করে। সম্ভবত তারা বেশি দূর যাবে না, কাছাকাছি লুকিয়ে অপেক্ষা করবে সঠিক সময়। ধনঞ্জয় আর বিন্দুমাত্র দেরি না করে সেই ব্যাপারী তথা দস্যুদের খোঁজে পাঠালেন একদল সেনা। তাদের বন্দী করার আদেশ দেওয়া হলো। তারা মাসখানেক খোঁজ খবর নিয়ে জানালো ব্যাপারীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্র অনুযায়ী ভীষণ ঝড়ে তাদের নৌকা নাকি তলিয়ে গিয়েছে।
ওই সম্পদ লুট করার শাস্তি তারা পেয়েছে। যতদিনে এই খবর পাওয়া গেল ততদিনে রাজ্যের অবস্থার আরও অবনতি ঘটেছে। ধনঞ্জয়ের নিজেরও স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। মৃত্যু আসন্ন বুঝে তাদের প্রতিষ্ঠিত ভৈরবের মন্দিরে প্রায় ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন তিনি। একদিন দেবাদিদেব তাঁর স্বপ্নে এসে স্থান নির্দেশ করে বলেন, রাজ্যের ধ্বংস অনিবার্য, কিন্তু তার পূর্বে রাজা হিসেবে ধনঞ্জয়ের কিছু কর্তব্য বাকি রয়েছে। ওই সম্পদ যাতে সঠিক মালিকের কাছে পৌঁছয়, তাই সেসব নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখতে। স্বপ্নাদেশ অনুযায়ী সম্পত্তি লুকিয়ে ফেলেন ধনঞ্জয়। রাজ্যবাসী সবাই ততক্ষণে বিপদের কথা জেনে দূরে সরে গিয়েছেন। রাজ্য পরিত্যাগের সময় রাজা শেষবারের মতো ভৈরবের মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। তখনই দেখতে পেয়েছিলেন এক তপস্বীকে। তপস্বী জানায় যে তার পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। সেই আসলে ওই সম্পদের মালিক। ধনঞ্জয় ভাবেন, ভৈরবের মন্দিরের সামনে যখন দেখা হয়েছে তখন নিশ্চয়ই দেবাদিদেব তাকে পাঠিয়েছেন। তাকে সম্পদের হদিশ বলে দিয়ে ধনঞ্জয় রাজ্য ত্যাগ করেন। তারপরেই হয়েছিল সেই ভয়াবহ ভূমিকম্প। সেই সম্পদ আসল মালিকের কাছে পৌঁছেছে কিনা তা আজও জানা হয়নি। তনয় গল্পটা যতবার শুনত ততবারই মনে হতো একবার সেই ভৈরবের মন্দিরে যাওয়ার কথা। একবার সেই হারিয়ে যাওয়া সম্পদ খোঁজার চেষ্টা করত, কিন্তু দিদা বারবার বলতো, ওসব অভিশপ্ত দাদু ভাই, ওসব অভিশপ্ত। যত দূরে থাকে ততই মঙ্গল। ধীরে ধীরে সবটাই রূপকথার গল্প ভেবে ভুলে যেতে বসেছিল তনয়। এমন সময় খবর পেল তার কাকা নাকি গত 3 মাসে বার দুয়েক ভৈরবের মন্দিরের দিকে গিয়েছিল। গ্রামের লোকজন বলাবলি করছিল গুপ্তধনের লোভেই হয়তো গিয়েছেন। ব্যাস, মাথার মধ্যে জেদ চেপে বসল তনয়ের। লম্বা ছুটিটা পেতেই আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবেনি সে। একাই আসতে চেয়েছিল, কিন্তু ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস পড়ল তার। না, এখনই এত কথা জানাবে না ওদের। নর্মদার তীরে বেশ বড় সড় বাড়ির সামনে তারা নামল। পুরনো আমলের বাড়ি, অনেকগুলো ঘর আছে। মিলন বলে একজন কেয়ারটেকার রয়েছেন। তাদের আসার খবর পেয়েই পরিষ্কার করেছে ঘরদোর। বড় বড় মাপের জানলা, আর পিছনের দরজা খুললে উঠোনের সীমানা পেরিয়ে ভুট্টার ক্ষেত দেখা যায়। ভেতরের ঘরগুলো বেশ বড় বড়, থাকার অসুবিধা হবে না। আসবাব বিশেষ নেই বলেই আরও বড় মনে হচ্ছে বোধহয়। জানলায় একটা বাদামি পর্দা টাঙানো, খাট আছে, আর তার উপরে পরিপাটি করে নীল রঙের সুন্দর পরিষ্কার চাদর পাতা। দোতলার 2টো ঘরে তাদের থাকার ব্যবস্থা হয়েছে। নিচের ঘরে মিলন থাকবে। ঠিক হয়ে গেল, একটাতে সুবীর আর তনয় থাকবে, অন্যটাতে অনন্য আর অর্পণ। খাওয়া দাওয়া সাধারণ, ভাত, আলু ভাজা, ডাল আর ফুলকপির তরকারি। আগে থেকে খবর দিয়ে ভালোই হয়েছিল। মিলন একজন রাঁধুনির ব্যবস্থাও করে ফেলেছে। পেট ভরতেই ঘুমে চোখ বুজে এলো সবার। আজকের দিনটা এখানে বিশ্রাম নিয়েই কাল সকালে রওনা দেবে তারা অমরকণ্টকের পথে। ভাত ঘুম দিয়ে উঠতেই শোরগোল শুরু হলো। তনয় কোথায় গেল বলতো? তনয় কোথায়? দাদা ভাই কোথায় যেন বেরোলেন, আপনারা ঘুমিয়ে যাওয়ার পরে, এখনো ফেরেননি। নর্মদা পাড়ে ছোট একটা বন। ঝোপের আড়ালে চোখে পড়ল সেই ভৈরবের মন্দির। নিঃশব্দে এগিয়ে চলল তনয়। এদিকে আবার সাপের উপদ্রব ভীষণ।
মন্দিরটা প্রাচীন, পাথরের তৈরি। দেওয়ালে শ্যাওলা জমেছে, ফাটল ধরেছে, আর তাকে আশ্রয় করে সাপের মতো ফণা তুলে দাঁড়িয়েছে একটা বটগাছ। মন্দিরের কাছে এসে মোবাইলের টর্চটা জ্বালালো সে। দেওয়ালগুলো পরিষ্কার করে খুঁটিয়ে দেখার চেষ্টা করছিল তনয়, কিন্তু লক্ষ্য করেনি যে একজোড়া চোখ মন্দিরের অন্ধকার কোণে বসে তারই দিকে চেয়ে রয়েছে। অতীতের স্মৃতিতে উজ্জ্বল সেই চোখ সুযোগের সন্ধানে যেন চিকচিক করে উঠল। সেদিকে চোখ পড়তেই থমকে গেল তনয়। আলো আঁধারিতে দেখতে পেল এক জরাজীর্ণ বৃদ্ধকে। মন্দিরের কোণে ঠেস দিয়ে রয়েছেন। উঠে দাঁড়াবার ক্ষমতা শরীরে আছে বলে বোধ হয় না। কপালে একটা অস্বাভাবিক ক্ষত। একটু আঁতকেই উঠেছিল তনয়। বৃদ্ধ হেসে ভাঙা গলায় বললেন, ভয় নেই, আমি অশরীরী নই। বৃদ্ধের অবস্থা মায়া হওয়ার মতোই, কিন্তু তনয়ের মনে সহানুভূতির উদ্রেক হল না। বিরক্ত স্বরে সে বলল, কে আপনি? ভাঙা গলায় ভেসে এলো অনন্ত গহ্বর থেকে, এই তো সামান্য ভিক্ষুক মাত্র। এই নির্জন স্থানে পড়ে আছেন, বিপদ হতে পারে তো? কি বিপদ ঘটবে? হারানোর মতো কিছুই নেই তো আর। কথাগুলো বিলাপ না পাগলের প্রলাপ ঠিকমতো বুঝতে পারল না তনয়। বলল, তো এখানে কেন এসেছেন? তুমি যে জন্য এসেছ। তনয়ের মনে হলো যে এই বৃদ্ধ পাগল ভিন্ন কিছুই নয়। সে মুখ ফিরিয়ে নিল। হেসে উঠলেন বৃদ্ধ। সাপের নিঃশ্বাসের মতো খানিকটা শব্দ হলো। যা খুঁজছ তা তো একা খুঁজে পাওয়া অসম্ভব। আপনি জানেন আমি কি খুঁজছি? জানি। বৃদ্ধের চোখ দুটি যেন জ্বলে উঠল। আরেকবার কল করে দেখ না, গেল কোথায়? আরে এতবার করলাম, প্রত্যেকবার শুধু নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে বলছে। কেমন অদ্ভুত মানুষ বলতো। হঠাৎ তনয়ের গলা ভেসে এলো, কে অদ্ভুত মানুষ? আমি? অনন্য বিছানা ছেড়ে নেমে এলো। হ্যাঁ তুই, কাণ্ডজ্ঞান নেই তোর? নিজের বাড়িতে ডেকে উধাও হয়ে গেলি। তনয় হাতের ঘড়িটা খুলে রাখতে রাখতে বলল, এই ভুল হয়েছে, এতটা দেরি হবে ভাবিনি রে। সুবীর ভুরু নাচিয়ে প্রশ্ন করল, এই যে লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন কোথায়? একটু কষ্ট করে বলবেন হুজুর। ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়াই ভালো। দাঁড়া, ফ্রেশ হয়ে এসে বলছি। কিছুক্ষণ পরে 4টে থালায় চিঁড়ের পোলাও দিয়ে গেল রাঁধুনি গুল্লুরাম। এখানে পোহা বলে। পোহা জিলিপি বেশ প্রচলিত মধ্যপ্রদেশে। বেশ কিছুটা পোহা মুখে পুরে একটু ভেবে তনয় বলল, আসলে আমার পূর্বপুরুষের এখানে জমিদারি ছিল, বেশ বড় প্রাসাদও ছিল, কিন্তু ভূমিকম্পের জেরে সব নষ্ট হয়ে গিয়েছে। বাবা, আগে বলিসনি তো। এত গল্প লুকিয়ে রেখেছিলি? এখন তো আসল গল্প শুরুই হয়নি। জমিদারি ছিল, প্রচুর ধন দৌলতও ছিল, কিন্তু ভূমিকম্পে সবটাই মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। অর্পণ বিজ্ঞের মতো বলল, সেগুলো কি আর এখন আছে নাকি? ওসব নিশ্চয়ই এখানকার স্থানীয় বাসিন্দারা আগেই তুলে নিয়েছে। না না, কেউই জানে না সেই গুপ্তধন এখন কোথায় আছে। প্রাসাদের বেশ কিছু অংশ খোঁড়াখুঁড়ি করা হয়েছিল বটে, কিন্তু ভাঙা ইটের টুকরো ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। সুবীর আবার মুখ ভর্তি খাবার নিয়ে বলল, তাহলে হয়তো গুপ্তধন নেই, সবাই
ছেলে ভোলানো গল্প। আমিও তাই ভেবেছিলাম। তারপর সেদিন ছোট কাকা নাকি মিলনকে বলেছিল জমিদারির যত ধনসম্পদ সব একটা গুপ্তস্থানে লুকিয়ে রাখা হয়েছিল, আর সেই গুপ্তস্থানের দিশা লেখা রয়েছে আমাদের প্রতিষ্ঠিত ভৈরব মন্দিরের প্রাচীরে। ছোট কাকা বেশ কয়েকবার খুঁজেও সেই সূত্রের মর্মোদ্ধার করতে না পেরে ফিরে যায়। মিলনকেও লোভ দেখিয়েছিল, কিন্তু দলে টানতে পারেনি। আসলে মিলন রাজি হয়নি আর কি, ওই কী সব অভিশাপ আর কুসংস্কারের ভয়। আচ্ছা, এইবার বুঝলাম তুই এত ভালো ভালো জায়গা থাকতে এই অজপাড়া গায়ে আসার জেদ কেন করলি। আমাদের আশা অন্যায় হয়েছে। না না, অন্যায় হবে কেন? তাহলে এত গল্প আগে বলিসনি কেন? আমরা গুপ্তধনের ভাগ চাইবো বলে নাকি? না ভাই, ভয় ছিল তোরা বোকামি ভাববি, গল্প ভাববি, বিশ্বাস করবি না, তাই এইসব ভেবেই আর জানাইনি। তাহলে অমরকণ্টক ক্যান্সেল। কাল থেকে গুপ্তধনের সন্ধান শুরু। তনয় আগে আগে চলেছে, পিছনে তাকিয়ে বলল, সাবধানে আসিস, এদিকে সাপখোপের উপদ্রব আছে কিন্তু। ভোর হতে না হতেই অভিযানের সূচনা হয়েছে। সকলে মিলে পা বাড়ালো সেই ভাঙা মন্দিরের দিকে। ভৈরবের মন্দিরে ঢুকে সবার চোখ পড়ল বৃদ্ধের দিকে। অর্পণ প্রশ্ন করল, কে উনি? জানি না, ভিখারি বোধ হয়। কালকে যখন এসেছিলাম তখন ভুলভাল বকছিল। কি দুর্গন্ধ বেরোচ্ছে রে। হ্যাঁ, বেঁচে আছে তো? লোকটা মরে যায়নি তো? অনন্য নাক চেপে একটু এগিয়ে গেল তার দিকে। চোখ খুলে মিটিমিটি তাকালেন সেই বৃদ্ধ। আমার মরণ নেই হে। চমকে উঠে ধপ করে মন্দিরের মেঝেতে বসে পড়ল অনন্য। তনয় এগিয়ে গেল। আচ্ছা, আপনি যে গুপ্তধনের সূত্রের মানে বলবেন বলেছিলেন? ও, বলেছিলাম বলে বন্ধুদেরও সঙ্গে করে এনেছো দেখছি। অর্পণ একবার সন্দিগ্ধ দৃষ্টিপাত করল তনয়ের দিকে। তার মানে বুড়ো বলেছিল বলে তনয় আমাদের জানিয়েছে, না হলে? এখন না, সন্ধেবেলায় এসো। এখন ঘুমোনোর সময় আমার। বুড়ো মানুষ তো, দিনে ঘুমোই, রাতে জাগি, প্যাঁচার মতো। হাসতে হাসতে তিনি পাশ ফিরে শুলেন। কি যেন একটা বিড়বিড় করে বলতে লাগলেন তিনি। নিজেকে প্যাঁচা ভেবে কিভাবে সর্পে পরিণত হলাম বুঝতেই পারিনি। সত্যি, এতগুলো বছর পরে নিজেকে সাপ ছাড়া আর কিছুই মনে হয় না। নিজের স্বার্থে যে প্রিয়জনকেও ছোবল মারতে ছাড়ে না। আজ মণিহারা ফণির মতো তিনি অন্ধকারে মাথা খুঁড়ছেন মৃত্যুর আশায়। তনয় উঠে দাঁড়াল। অনন্য বলল, কোন দেয়ালে সূত্রটা লেখা আছে বলতো? একবার আমরাই গিয়ে দেখি। পশ্চিমের দেওয়ালে বসানো শ্বেতপাথরের ফলকের উপর খোদাই করা কিছু চিত্র দেখতে পেল তারা। প্রথমটি স্বস্তিক চিহ্ন, তারপরে তরঙ্গাকার জলের চিহ্ন, তারপরে কিছু এলোমেলো ডালপালার চিহ্ন। গাছের পাশে সিঁড়ির ধাপের মতো কিছু রয়েছে। কেউ কিছুই বুঝল না। সূত্র বলতে তারা সেই ছন্দাকারে লেখা কোনো একটা ধাঁধা ভেবেছিল। অর্পণ পকেট থেকে পেন বের করে যা দেখল তাই হাতের ওপর এঁকে ফেলল। চল তো একবার এই ভাঙা প্রাসাদের দিকটায় ঘুরে আসি। তারা মন্দির ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখল বৃদ্ধ আবার পাশ ফিরে বিড়বিড় করে বকে চলেছেন। পরনের খাটো ধুতিতে শীত যায় না। পাশে পড়ে থাকা ছেঁড়া চাদরটুকু টেনে গায়ে দিলেন বৃদ্ধ। দেহ আবৃত করতে অক্ষম চাদরটি প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে
ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে ক্ষাত্র ধর্মের চাদরের আড়ালেও এইভাবে দারিদ্র্য আচ্ছাদিত ছিল। মনে পড়ে যায় বাল্যকাল। মানব জীবনের স্বর্ণযুগ সেই বাল্যকালও তার কাছে ছিল লাঞ্ছনা আর অবমাননার অন্ধকারে ঢাকা। ভোর হতে না হতেই রাজপ্রাসাদ গম গম করত লোকের কোলাহলে, আর তাদের কুটির নিমজ্জিত ছিল তাচ্ছিল্যের হলাহলে। দুধের নামে পিটুলিগোলা জল খাওয়ানো থেকে শুরু করে জীবন নানাভাবে ছলনা করেছে তার সাথে। সন্ধ্যায় শত কোটি প্রদীপের আলোয় প্রাসাদ আলোকিত হয়ে উঠত। ঠিক তখনই সেই শত কোটি প্রদীপের ছায়া এসে ঘিরে ধরত তাদের কুটিরকে। যোগ্য হওয়া সত্ত্বেও যোগ্য সম্মান প্রাপ্তি হল না। কেন তার পিতা প্রিয়জনদের এত বিশ্বাস করতেন? শেষে তো তারাই হয়ে উঠল বিশ্বাসঘাতক, আর তার একটা ভুলের জন্য সেই হয়ে গেল মহাপাতক। ছিন্ন বস্ত্রের আবরণ ভেদ করে উত্তরে হাওয়া শরীরে সূচের মতো বিঁধছে। হায় ঈশ্বর, আর কতদিন? তবুও আশায় বুক বাঁধে সে। ছিন্ন বস্ত্রে দেহকে বারবার আবৃত করার প্রয়াস করে। সে বহু কষ্টে এবার উঠে বসল। এ তার আরাধ্যের গৃহ। ভক্ত যতই পাপ করুক না কেন, ভগবান তাকে আশ্রয় না দিয়ে পারেন না। শরীরটাকে টেনে নিয়ে সে বসল গর্ভগৃহের শিবলিঙ্গের কাছে। হাত জোড় করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে স্তবে বসে সে। ধ্যান শেষে অশ্রুসিক্ত নয়নে সে বলে ওঠে, হে ভগবান, এবার আমায় মুক্তি দাও। আর কতদিন? তোমার চরণে কি আর কোনোদিনও পৌঁছতে পারবো না? সুবীর মন্দিরের থেকে দূরে এসে বলল, এই লোকটা কি বলতো? আমি কি জানি, তবে ছোট কাকা মিলনকে বলেছিল যে এখানে একটা ভিখারি থাকে এখন। অর্পণ একবার তনয়ের দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই সত্যি জানিস না উনি কে? আর ওনার কথায় তুই আমাদের গুপ্তধনের কথা জানিয়ে দিলি? এবার তনয় একটু রেগেই গেল। হ্যাঁ, ওনার কথাতেই বলেছি, কারণ উনি বললেন যে সেই মণি একা খোঁজা সম্ভব নয়। ছোট কাকা একা এসে ফিরে গেছেন খালি হাতে, কিন্তু আমি খালি হাতে ফিরব না। সবারই মনে মনে রাগ হলো তনয়ের উপর। তনয় যে শুধু তাদের ব্যবহারের উদ্দেশ্যেই এখানে এনেছে তা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেনি। যদিও কেউ এই বিষয়ে বিশেষ কিছু বলল না। বিদেশ বিভুঁইয়ে এসে ঝামেলা না বাঁধানোই ভালো। বেশ কিছুটা হেঁটে বনের আরেকটা প্রান্তে এসে পৌঁছালো ওরা। একটা অট্টালিকার ধ্বংসাবশেষ তাদের চোখে পড়ল। ভাঙা ইটের স্তূপ থরে থরে জমে রয়েছে। প্রাসাদের নকশাটুকুই শুধু বোঝা সম্ভব সেইখান থেকে। জমিদার বাড়ি তো ধুলোয় মিশে গেছে রে। দেখার মতো তো কিছুই নেই, নাহলে তো এটাও একটা টুরিস্ট স্পটই হয়ে যেত। তাহলে অমরকণ্টকের প্ল্যানটা ক্যান্সেল করা উচিত হয়নি বলছিস? আজ না হয় কাল হবে। পরিবেশ যেন একটু সহজ হলো, কিন্তু অর্পণের চোখ যেন কিছু একটা খুঁজছে। চারপাশ ঘুরে তারা ফিরে এলো। তনয় বুঝতে পারল অন্যরা তাকে নিয়েই নিজেদের মধ্যে কথা বলছে। তাদের হয়তো আর এখানে থাকার ইচ্ছাই নেই। অর্পণের উপর রাগ হচ্ছিল তার। হঠাৎ শুনল অর্পণ বলছে, এত চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তো হবে, বল। তনয়ের রাগটা একটু কমল। অনন্য প্রশ্ন করল, পুরোটা কি পাগল নাকি? কি সব পেঁচা সাপ বলছে নিজেকে? ওই গল্পটা জানিস না? আরে ওই বুড়ো বয়সে মানুষ প্যাঁচার মতো আচরণ করে।
বিধাতা যখন আয়ুদান করছিলেন তখন মানুষকে আয়ু দিয়েছিলেন 20 বছর। মানুষের তাতে ছিল ভীষণ আপত্তি। বিধাতা পুরুষ বললেন, অন্য প্রাণীদের কাছ থেকে আয়ু ধার চেয়ে নাও। তখন মানুষ যথাক্রমে ঘোড়ার কাছ থেকে ধার নিল 20 বছর, গাধার কাছে চাইল 20 বছর, আর পেঁচার কাছে চাইল 10 বছর। যে সময়টা যার কাছে ধার নেওয়া, মানুষ ঠিক তার মতোই আচরণ করে। আচ্ছা, সেই জন্যই নিজেকে পেঁচা বলছিলেন। তার মানে মানুষের গড় আয়ু 70 ধরা হয়। হ্যাঁ, ওই আর কি। কিন্তু লোকটাকে দেখে তো মনে হলো তার বয়স শতাধিক, একদম বুড়ো থুরথুরে। হ্যাঁ, সেই জন্যই বোধহয় সাপ বলছিল নিজেকে। এতক্ষণ তনয় বাইরে থেকেই কথা শুনছিল। এবার ঘরে ঢুকে বলল, কোনো সাপকে দেখেছিস 100 বছর বাঁচতে? আরে হ্যাঁ, বাঁচে তো। যে সাপের মাথায় মণি থাকে তারা যুগ যুগ ধরে মণি পাহারা দেওয়ার জন্য বেঁচে থাকে। আর সেরকম সাপ তুই প্রায় দেখতে পাস বল? এটা কোনো লজিক হলো না কিন্তু। সুবীর হাসল না। সে কি যেন ভাবছিল গম্ভীর হয়ে। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। মহাদেবের স্তুতি শেষ করে খড়গ হস্তে অন্ধকারে চিকচিক করে উঠল হিংস্র দুটি চোখ। সেদিন শত্রু শিবিরের একটা আর্তনাদও তার মর্মে প্রবেশ করেনি। ভৈরবের চরণতলে অন্ধকারে এখনো চিকচিক করছিল হিংস্র চোখ দুটি। বাইরের পদশব্দে সজাগ হয়ে উঠল তার শরীর। টর্চের আলোয় আলোকিত হল মন্দিরের কিছুটা অংশ। তনয় বলল, আমরা এসেছি। এসো, বসো। তারা 4 জন বৃদ্ধের সামনে বসে পড়ল। বৃদ্ধ একটু গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, আমি এই গ্রামে আছি বহুদিন। তখনও জমিদার বাড়ি ধ্বংস হয়নি। সবটাই বলছি, শোনো তবে। তনয় ভ্রু কুঁচকে ভাবল, এ লোকটা বলে কি? সে তো 100-150 বছর আগের ঘটনা। তার মানে লোকটার বয়স তারও বেশি। কিন্তু সে মুখে কিছুই বলল না। বৃদ্ধ বলে চললেন, জমিদার বাড়ি ধ্বংস হতে পারে এই বিষয়টা ওই বংশের সকলেই মোটামুটি জেনে গিয়েছিল। তাই সমস্ত ধন গিয়ে লুকিয়ে ফেলে এক গুপ্ত কক্ষে। তারা সেই কক্ষের অবস্থান এই মন্দিরে লিখে যান। ধীরে ধীরে আমি সূত্রের অর্থ বুঝে যাই, কিন্তু এই জরাজীর্ণ শরীর নিয়ে তা উদ্ধার করা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তাহলে আপনি এই অঞ্চলের বাসিন্দাদের এই সূত্রের কথা জানাননি কেন? বৃদ্ধের চোখ রাগে জ্বলে উঠল। তাহলে কি আর এই বংশের গুপ্তধন প্রকৃত মালিকের কাছে পৌঁছতো? সুবীর আর প্রশ্ন করল না। বৃদ্ধ নিচু গলায় বললেন, স্বস্তিক চিহ্নের অর্থ চতুর্দিক আলোকিত করা সূর্য। উদীয়মান সূর্য চতুর্দিক আলোকিত করে, অর্থাৎ চিহ্নটি পূর্ব দিক ইঙ্গিত করছে। আর তার পাশে ঢেউ খেলানো চিত্রের অর্থ হলো টিলা, অর্থাৎ প্রাসাদের পূর্ব দিকের টিলাটি। তোমার কাকা তরঙ্গ দেখে নর্মদা ভেবে বসেন। টিলার উপরে রয়েছে একটি মাত্র গাছ, ওই ডালপালা তারই প্রতীক। সেই গাছের তলে বিশাল পাথরে চাপা দেওয়া আছে গুপ্ত কক্ষ। অবাক হয়ে শুনছিল সবাই।
সুবীর বলল, আচ্ছা বলছি, এখনই একবার দেখে এলে হয় না? আজ নয়, কাল ঠিক এই সময় যেও। সবকিছুরই একটা সঠিক সময় থাকে। এমন সময় তনয়ের ফোন বেজে উঠল। ওপারে মিলনের গলা। দাদাভাই, দাদাভাই তাড়াতাড়ি এসো, গুল্লুকে সাপে কামড়েছে। বৃদ্ধ একটু সর্বজ্ঞদের মতো হেসে বললেন, যাও, এখন যাও, চিন্তা নেই, ও সুস্থ হয়ে যাবে। তাড়াহুড়ো করে ওরা বেরিয়ে এলো মন্দির ছেড়ে। অনন্য বলল, এ কি, অর্পণ কই? সবাই পিছন ফিরে দেখল অর্পণ মন্দিরের সিঁড়িতে বসে জুতো পরছে। তনয় ডাক দিল, তাড়াতাড়ি আয়। ফিরে এসে গুল্লুকে গ্রামের চিকিৎসালয়ে পাঠিয়ে রাতের খাবার কিনে নিয়ে তারা ফিরল। সুবীর হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, তোদের ওই বুড়োকে বিশ্বাসযোগ্য মনে হয়? বিশ্বাস করা ছাড়া তোর কাছে অন্য কোনো উপায় আছে কি? সুবীর চুপ করে রইল। ঘড়ির দিকে তাকিয়ে অর্পণ দেখল ভোর 3:30। সন্তর্পণে খাট থেকে নেমে এলো সে। বাকিদের ঘুমন্ত মুখগুলো একবার দেখে নিয়ে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। সবাই যখন গতকাল সন্ধেবেলা মন্দির ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তখনই বৃদ্ধ তাকে ইঙ্গিত করেছিলেন একবার একা আসার জন্য। খুব সাবধানে সে এগিয়ে গেল মন্দিরের দিকে। ভয় যে একেবারেই করছিল না তা নয়, কিন্তু আকর্ষণটাও কম নয়। মন্দিরের ভেতরে এসে বসতেই বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, ভয় পেলে কার্যসিদ্ধি হবে না কিন্তু। আপনি বলুন, কেন রেখেছেন? আমি জানি তুমি ধন সম্পদ সবটাই নিজে পেতে চাও, তাই না? অর্পণ কিছুই বলল না, শুধু অবাক চোখে তাকিয়ে থাকল। বৃদ্ধ একটু চুপ করে আবার বললেন, তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি, কিন্তু আমি জানি তুমি কি ভাবছো। কাল যখন তোমরা ওই গুপ্ত কক্ষে প্রবেশ করবে, তখন অনেক সোনা এবং রত্ন দেখতে পাবে, কিন্তু তুমি সেগুলো নিও না। ঠিক উল্টো দিকে কুলুঙ্গিতে একটি রূপোর কৌটো আছে, শুধুমাত্র সেইটি নিয়ে উপরে চলে আসবে। তার আগে ওদের সরিয়ে ফেলবে। গুপ্ত কক্ষই হবে ওদের সমাধি। আমি বাইরে অপেক্ষা করব। ওই রূপোর কৌটোতে যা আছে তা শুধু আমি সক্রিয় করে তুলতে পারবো। সেটা সক্রিয় হলে তার কাছে পৃথিবীর সকল ধনরত্ন একেবারে তুচ্ছ। এত সম্পদ ছেড়ে একটি রূপোর কৌটো নিয়ে চলে আসবো? বৃদ্ধ আবার অস্বাভাবিকভাবে হেসে উঠলেন। বাকি সম্পদ শুধুই ফাঁদ। ওই কৌটো লুকিয়ে রাখার উদ্দেশ্যেই জমিদারের বংশধর তোমার ওই বন্ধুটি লোভী। সে কখনোই বুঝবে না যে ওই সম্পত্তি শুধুই ছলনার অর্থে সাজানো। কিন্তু আপনি যে বলেছিলেন আপনি প্রকৃত বংশধরের হাতে সম্পত্তিটি তুলে দিতে চান, তাই এই বিষয়ে কাউকে বলেননি। বৃদ্ধের চোখ দুটি জ্বলে উঠল।
আমার উদ্দেশ্য হলো সম্পদের প্রকৃত মালিককে তার সম্পদ ফিরিয়ে দেওয়া। আমি জানি তুমি পারবে। হঠাৎ কাছে কোথাও শব্দ হলো। বৃদ্ধ মন্দির গর্ভ থেকে গর্জন করে উঠলেন, কে বাইরে? কে? অর্পণ উঠে বাইরেটা দেখল, কিন্তু ও অন্ধকারের মধ্যে কাউকেই দেখতে পেল না। কেউ কি তোমার পিছু নিয়েছিল? অর্পণ মাথা নাড়িয়ে জানালো যে সে তেমন কিছুই লক্ষ্য করেনি। যা বললাম মনে রেখো, ভুল করলে নিজেরই বিপদ ডেকে আনবে। অর্পণ সাবধানে ফিরে এসে দরজায় খিল দিল। খিল দিতে গিয়ে হঠাৎ তনয়ের কণ্ঠস্বরে ও একেবারে চমকে উঠল। কিরে, কোথাও বেরোচ্ছিস নাকি? বাথরুম থেকে বেরিয়ে দরজা লাগাচ্ছিল তনয়। কই না তো তুই কোথায় গেছিলি? হ্যাঁ, বাথরুমে। অর্পণ লক্ষ্য করল সবাই ঘরে রয়েছে। নিশ্চিন্তে যথাস্থানে সে শুয়ে পড়ল। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আয়নার দিকে চোখ গেল অর্পণের। নিজেই নিজেকে যেন চিনতে পারছে না। এটা কে? এক বলিষ্ঠ যুবক, হাতে তার রক্তাক্ত খড়গ, চারিদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ। রক্তস্নাত সেই যুবক বলছে, নিজেকে তৃপ্ত করার জন্য ছলনার আশ্রিত হলে ক্ষতি কি? ছোট থেকে বহু ছলনার শিকার হয়েছি আমি, যোগ্যতা অনুযায়ী সম্মান পাইনি কখনো। তুমিও তো আমারই মতো। হ্যাঁ, আমারই মতো। তুমি যোগ্য হওয়ার সত্ত্বেও সব সময় তোমার নিজের বাবা, যিনি একই অফিসে উঁচু পদে নিযুক্ত, তিনি সব সময় সুবীরের নাম করেন। তুমি যোগ্য হওয়ার সত্ত্বেও সবাই মনে করে চাকরিটা শুধু তোমার বাবার জন্য পেয়েছ। আমি বুঝি আমার পিতা আমার জন্য অনেক কিছু করেছেন, তবু তার প্রিয় শিষ্যের থেকে অধিক প্রিয় হয়ে উঠতে পারিনি। তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। সুযোগ এসেছে। আগে নিজের তৃপ্তি, নিজের অন্তরাত্মাকে সুখী করার থেকে বড় পুণ্য কিচ্ছু নেই। হ্যাঁ, কিছুই নেই। অর্পণ অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেই যুবকের দিকে। তাকে কোথায় যেন দেখেছে সে। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অর্পণ। মন্দিরের সেই বৃদ্ধ আর এই যুবকের মুখ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। কিরে, হতবম্বের মতো দাঁড়িয়ে আছিস কেন? সিঙ্কের পাশে এসে দাঁড়িয়েছে অনন্য। কিছু না বলে মুখ ধুয়ে সেখান থেকে সরে গেল অর্পণ। গরম চায়ের কাপে চুমুক দিয়েই অনন্য বলে উঠল, আমার না এই বুড়োর কথাই বিশ্বাস হচ্ছে না। চল না একবার জায়গাটা দেখে আসি। আমিও না কাল সারা রাত চিন্তা করে দেখলাম, একবার নিজেরে গিয়ে দেখে আসাই ভালো। আদৌ কিছু আছে কিনা কে জানে। কি দরকার ভাই, থাক না, দিনের আলোতে লোকে জেনে টেনে যাবে। আরে ওপাশে কেউ যায় না, কেউ জানবে না। সুবীর একটা কাগজে হিজিবিজি কাটছিল পেন দিয়ে। পেন সহ কাগজটি পকেটস্থ করে সে বলল, সবাই যখন রাজি তখন তোকে চ্যাংদোলা করে নিয়ে যাব। সেই মতো সবাই বেরিয়ে পড়ল। বৃদ্ধের কথা অনুসারে পথ বুঝতে বাকি নেই। তনয় শুনেই বুঝেছিল কোন স্থানের কথা উনি বলছেন। টিলার উপরের গাছের তলায় চোখে পড়ল এক বিশাল গোল বড় পাথরের চাঙড়। অর্পণ প্রশ্ন করল, এই পাথরের কথাই বলছিলেন নাকি? তনয় পাথরটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, দেখ, এখানে নিচের দিকে খোদাই করা আছে একটা সিঁড়ির চিহ্ন, যেমনটা সেই মন্দিরের প্রাচীরে দেখেছিলাম। দেখ।
তাহলে আর দেরি কিসের বন্ধুগণ, চলো। দম লাগাকে আইসা। চারজন মিলে ঘণ্টাখানেক ধরে পাথরটিকে ঠেলাঠেলি করে খানিকটা সরালো। পাথরে খাঁচ কেটে সিঁড়ির ধাপ নেমে গিয়েছে সেই গুপ্ত কক্ষের দিকে। কৌতূহল দমন করা দুষ্কর। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে টর্চ জ্বালিয়ে চারজনই ঢুকে পড়ল সেই সুড়ঙ্গের মধ্যে। এই সবাই সাবধানে নামিস, কিন্তু সিঁড়িগুলো বেশ খাড়াই ঢালে তৈরি। এখান থেকে পড়লে আর দেখতে হবে না। কালো পাথরের সিঁড়িগুলো ডান দিকে বেঁকে ঘুরে ঘুরে নেমে গিয়েছে নিচের দিকে। মোবাইলের আলোয় দুই পাশের পাথরের দেওয়ালে চোখে পড়ছিল অপূর্ব সব চিত্রকলা, সুন্দর করে খোদাই করা বিভিন্ন পৌরাণিক ঘটনার বিবরণ। ভাবলেও অবাক লাগে, মানুষ সেই সময় এইরকম একটা জায়গাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। অনেকটা নিচে পৌঁছে দেখল সেখানে সিঁড়ি শেষ হয়েছে। এবার চোখে পড়ল স্বর্ণ এবং রৌপ্য মুদ্রায় পরিপূর্ণ ঘড়াগুলো। অবশ্য সেগুলো মাটিতে গাঁথা রয়েছে। সবাই ছুটে গেল, হাত ঢুকিয়ে মুদ্রাগুলিকে বের করে আনার চেষ্টা করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। ঘড়াগুলো আসলে এমনভাবেই তৈরি। মুদ্রা ভর্তি মুঠো করা হাত ঘড়ার মুখ থেকে বের হতে চায় না, কিন্তু হাত খালি অবস্থায় সহজেই বেরিয়ে যায়। লোকটা ঠিকই বলেছিল, সব কিছুরই একটা সময় থাকে। চল, ওবেলা পুরো প্রস্তুতি নিয়ে আসবো। এগুলো বের করবো কি করে? শাবল গাইতে এসব লাগবে তো। মিলনকে বলে জোগাড় করতে হবে। তিনজনে এইসব আলোচনা করতে করতে উপরে উঠতে লাগলো। সুবীর তখনও মগ্ন হয়ে দেখছে চারিদিকে। সে যেন এক পৌরাণিক যুগে এসে পৌঁছেছে। বেশ কিছুটা উপরে উঠে খেয়াল হলো সুবীরের কথা। নাম ধরে ডাকতেই সাড়া এলো। বাবারে, তোরা কি তাড়াতাড়ি উঠছিস ভাই? আমার তো পা টন করছে একেবারে। সবার শেষে প্রায় হামাগুড়ি দিয়ে উঠল সুবীর। উঠেই সে বলল, তোরা কেউ ভেতরের দেওয়ালে কান পেতেছিলি? জলের শব্দ হচ্ছিল। তুই এইসব করছিলি বলেই এত দেরি হলো। এখন চল, তাড়াতাড়ি ফিরতে হবে। দরজার মুখে একটা পাথর দিয়ে তার উপর পাথরটা ঠেলে বসলো সকলে মিলে। ওবেলাতে এসে সুড়ঙ্গের মুখ খুলতে আর কষ্ট হবে না বেশি। বাড়ি ফিরে আসার পথে হঠাৎ দেখল সেই বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে একটা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। কাছে আসতেই তনয় বলল, আপনি এইদিকে? আমার কাছে এই সবটা জেনে আমাকেই জানালে না এখানে আসার কথা? আপনি তো সকালে ঘুমান, তাই জানায়নি। ওখানে গিয়ে কি করবেন? অনেক সিঁড়ি আছে, আপনি নামতে পারবেন না। সে কি আমি জানি না ভেবেছ? জায়গাটা পাহারা তো দিতে হবে নাকি? তোমাদের যদি কেউ দেখে থাকে। বৃদ্ধ আর চোখে অর্পণকে ইশারা করলেন। অর্পণ ইঙ্গিতেই বুঝিয়ে দিল বস্তুটি নির্দিষ্ট স্থানেই রয়েছে। কথা না বাড়িয়ে সেই বৃদ্ধ চলে গেলেন। এই লোকটার মতলব কি বলতো? সব নিয়ে পালাবে না তো? নিয়ে পালাতে পারলে কি আগেই নিয়ে চলে যেত না? সবাই বুঝল অর্পণ কথাটা ভুল কিছু বলেনি। বাড়িতে ফিরে শাবল, গাঁইতি, বস্তা এইসব খোঁজা শুরু হলো। সবই মিলনের অলক্ষ্যে করা হচ্ছিল। মিলন এখানকার স্থানীয় বাসিন্দা। সে কথাগুলো গ্রামে আলোচনা করলে 5 কান হতে সময় লাগবে না। হঠাৎ ফোন বেজে উঠল সুবীরের। ওপারে কি কথা হলো সেটা বোঝা গেল না, কিন্তু সুবীরের মুখে অন্ধকার নেমে এলো। কি হয়েছে? সুবীরের গলা শুকিয়ে গেছে তখন। একটু শ্বাস টেনে নিয়ে বলল, মা ভীষণ অসুস্থ। বাবা ফোন করেছিল, আমায়
যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বলছে। গুপ্তধন পেয়েও না পাওয়া হয়ে গেল। এক রাশ দুশ্চিন্তার ছায়া মুখে নিয়ে সুবীর তৎক্ষণাৎ বিদায় নিল। তনয় অবশ্য সুবীরের চলে যাওয়া নিয়ে বিশেষ মাথা ঘামাল না। প্রস্তুতি নিয়ে সূর্যাস্তের সময় তারা তিনজন বেরিয়ে পড়ল। টিলার উপরে উঠে দেখল বৃদ্ধ সেখানে বসেই ঝিমোচ্ছেন। তাদের পদশব্দে বৃদ্ধ উঠে বসলেন। তোমরা ভেতরে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। তারা বড় পাথরটিকে আবার সুড়ঙ্গের মুখের থেকে সরিয়ে নিচে নেমে গেল। নেমেই খানিকটা জিরিয়ে নিল। সুড়ঙ্গটা বেশ গভীর, এতগুলো সিঁড়ি ভেঙে নামার কষ্ট তো রয়েছে। এরপর তনয় গাঁইতি তুলে নিল। দুবার ঘোড়ার পাশে মাটিতে ঘা দিতেই ঘোড়া বেরিয়ে না এসে বেরিয়ে এলো জল। গুপ্ত কক্ষটা ঠিক নর্মদার নিচেই রয়েছে এই কথা উপলব্ধি করে যখন তনয় এবং অনন্য পরস্পরের মুখের দিকে তাকিয়ে রয়েছে, ঠিক তখনই অর্পণ পকেট থেকে ছুরিটা বার করে প্রথমে তনয়ের পিঠে বসিয়ে দিল এবং চিপে ধরল অনন্যর গলা। আচমকা আঘাত প্রতিহত করতে পারল না অনন্য। চিরতরে চোখ বন্ধ করবার আগে শুনতে পেল হিংস্র সাপদের মতো গর্জন করছে অর্পণ। এবার সব আমার হবে, শুধু আমার। অর্পণ তখন নিজেও জানে না যে তার শরীরে এমন শক্তি কোথা থেকে এলো। তখন তার মাথায় ঘুরছে ওই মণিটা, যেটা ও সকালে দেখেছিল। অনন্যর শরীরটা নেতিয়ে পড়তেই কুলুঙ্গির থেকে রূপোর কৌটো বের করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। কক্ষে প্রবেশ করা জলের স্তর ততক্ষণে হাঁটু ছুঁয়েছে। উত্তেজনায় এবং তাড়াহুড়োয় সিঁড়িতে উঠেই হাঁপিয়ে গেল অর্পণ। সুড়ঙ্গের মুখে এসে দেখল বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে আছেন। কই দেখি আদৌ ঠিক জিনিস এনেছ কিনা। অর্পণ কৌটোটা তার চোখের সামনে ধরা মাত্রই বৃদ্ধ শিকারী পাখির মতো তার হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন সুড়ঙ্গের সেই অতল গহ্বরে। কিছুই বুঝে উঠতে পারল না অর্পণ, শুধু দেখতে পেল বৃদ্ধের মুখের হিংস্র হাসিটা অন্ধকারেও কেমন যেন স্পষ্ট। সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে শব্দ পেল কক্ষের পথ বন্ধ হয়ে যাওয়া। অর্পণের আর্তনাদও মিলিয়ে গেল সেই শব্দের সঙ্গে। লাঠিটাকে পাথরের খাঁজ থেকে সরাতেই নিমেষেই বন্ধ হলো সেই সুড়ঙ্গের পথ। ছেলেগুলো গুপ্তকক্ষের প্রবেশের পরেই এই ব্যবস্থা করে রেখেছিলেন বৃদ্ধ। ভেতর থেকে খোলা এখনো অসম্ভব। লাঠি সরাতে গিয়ে হাতে চরম আঘাত লাগলো বৃদ্ধেরও। তবে এখন এসব অভ্যেস হয়ে গিয়েছে। প্রতিবার মনির খোঁজে একটি করে অঙ্গ নষ্ট হয়ে যায় তার, কিন্তু একবার মনিটা পেয়ে গেলে আর কষ্ট থাকবে না। পেয়ে গেলে আর কেনই বা বলা, মনি তো এখন তার হাতের মুঠোয়। সন্ধ্যা ঘনিয়ে গাঢ় অন্ধকার ঢেকে ফেলেছে চারিদিক। এই অন্ধকার আর কয়েক হাজার বছর পূর্বের অন্ধকারে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই মনের অন্ধকারেও। সেই অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে জেগে ওঠে দ্রোণপুত্র। তখন সে অক্ষম বৃদ্ধ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধের পরাহত যোদ্ধা। যে হাত তার নিরস্ত্র পিতাকে হত্যা করেছে, তাকে ছলনায় হত্যা করতে হাত কাঁপা উচিত নয়। প্রতিশোধের আগুন মনের অন্ধকারকে আরো গাঢ় করে তুলল। সেই নিকষ কালো রাতে গা ঢাকা দিয়ে সে বেরিয়েছিল। হাতে চকচক করছে মহাদেবের কাছে নিজে আহুতি দিয়ে অর্জন করা অস্ত্রটি। পাঞ্চাল শিবিরে টিম টিম করে জ্বলছিল একটি প্রদীপের শিখা। মনের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করতে চাইছে সেটা।
চিরতরে সেই শিখা নিভিয়ে দিলেন অশ্বত্থামা, নিভিয়ে দিলেন পাঞ্চালের বংশপ্রদীপ। এবার পঞ্চপাণ্ডবের পালা। সর্বপ্রথম জ্যেষ্ঠ পাণ্ডব। পিতা যাকে এতদিন বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসঘাতকতা করল। ঘোড়া ছুটল পাণ্ডবদের শিবিরের দিকে। নিশ্চিন্তে ঘুমের চাদর জড়িয়ে রয়েছে সমগ্র শিবির। আবারও মনে পড়ে গেল ঘুমন্ত কাকেদের উপর পেঁচার আক্রমণ। একা পেঁচা হয়ে শিবিরে ঢুকে একের পর এক 5 ভাইকে হত্যা করলেন ঠিকই, কিন্তু একটু ভুল হলো। হত্যা করলেন পাণ্ডব নয়, উপপাণ্ডব ভাইদের। বর্তমানে ফিরে আসতেই বৃদ্ধ হেসে উঠলেন নিজের মনে। প্রিয়জনেদের গুপ্ত হত্যা করা বড় কঠিন। এ আমার থেকে ভালো আর কে বুঝবে? তোমার চোখে নিজের অতীত দেখতে পেয়েছিলাম। যুবরাজ দুর্যোধন এক সময় আমার পাশে ছিল। তার প্রতিদানেই আমি এই গুপ্ত হত্যা করেছিলাম। মৃত্যুর আগে যে শান্তিটুকু তাকে দিতে পেরেছি, এতেই আমার সার্থকতা। তুমিও আমার সাহায্যের কথা ভুলে যাওনি, তাই অনেক সহজ মৃত্যু পেলে তুমি। এছাড়া যে আমার কিছুই করার ছিল না, এই মনে আমি আর কিছুতেই হাতছাড়া করতে পারবো না। বলেই দীর্ঘশ্বাস ফেললেন অশ্বত্থামা। এছাড়া কিছু আর করার ছিল না। কথাটা যে শুধু নিজেকে সান্ত্বনা দেবার জন্য মানুষ বলে, তা তার অজ্ঞাত নয়। নিজের মনেই তিনি আবার বলে উঠলেন, শত্রুর যে শেষ রাখতে নেই। জীবিত থাকলে মণিটা তুমি দাবি করতে, কিন্তু আমি যে এটা কাউকে দিতে পারবো না। এ মণি আমার, শুধু আমার। এ আমার সহজাত। উপপাণ্ডবের শোকে পাঞ্চালী মরণপণ করে বসল। প্রবঞ্চক যুধিষ্ঠিরকে এই মণি ধারণ করতে হবে। রূপোর কৌটোটা বুকে চেপে ধরলেন তিনি। অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল কৌটোর ওপর। বিলাপ করে তিনি বলে উঠলেন, পারিনি, মণি রক্ষা করতে পারিনি। মণি উপড়ে নেওয়া সেই ক্ষতসহ অমরত্বের অভিশাপ পেলাম। যে অমরত্বের আশীর্বাদের জন্য সকলে তপস্যা করে, কিন্তু আমি পেলাম অভিশাপ আকারে। অশ্রুজল মুছে লাঠিতে ভর করে তিনি উঠে দাঁড়ালেন। কিন্তু আর নয়। এই মণি আমার ললাটে ধারণ করলেই ক্ষত সেরে যাবে। তখন অমরত্ব আর অভিশাপ থাকবে না। কতদিন ঘুরেছি এই মণি পাওয়ার আশায়। 1000 বছর পর পর খবর আসে মণির। যখন জানতে পারলাম এই জমিদার বাড়িতে মণি রয়েছে, আমি তা ভিক্ষা চাইলাম। তারা দিলেন না। অভিশাপ দিলাম, মণি না দিলে বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে। তারা ভয় পেলেন, কিন্তু এবারও পথে অন্তরায় হয়ে দাঁড়ালেন বাসুদেব। স্বপ্নাদেশে লুকিয়ে ফেলতে বললেন মণিটি। তবু বহু কষ্টে আমি তার অবস্থান খুঁজে পেলাম। আর এখন তা আমার মুঠোয়।
আমার মুঠোয়। ভৈরবের মন্দিরে এসে প্রণাম জানিয়ে কৌটোটির ঢাকা খুললেন অশ্বত্থামা। আর কয়েক মুহূর্ত পরেই মণির আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরের প্রতিটি কোণ। কিন্তু না, তা হলো না। সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। তখন থরথর করে কাঁপছে তার হাত। কৌটোতে একটি চিরকুট ছাড়া আর কিছুই নেই। বুকের ভিতরটা হাহাকার করে উঠল তার। চিরকুটে লেখা আছে, অর্পণ, আমি জানি না কি করে ওই বৃদ্ধ তোকে বশ করেছে, কারণ আমি ভোরে তোদের সব কথাই শুনেছি। আমি এই মণিটি নিয়ে গেলাম। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অন্তত ভাবিস। ইতি, সুবীর যাদব। এত বছর পর পেয়েও পাওয়া হলো না। আবার কিছু নিরপরাধ মানুষের প্রাণ গেল, হাতছাড়া হয়ে গেল মণিটা। আবার 1000 বছরের অপেক্ষা। আবার খোঁজ পাবে মণিটার। আবার হবে গুপ্ত হত্যা, আবার হবে কোনো অঙ্গপতন। মনের মধ্যে কোথাও যেন প্রতিধ্বনিত হলো, প্রতিবার গুপ্ত হত্যার শাস্তিস্বরূপ প্রতিটি অঙ্গপতন প্রতিবার মনে করিয়ে দেয় একই ঘটনা। বিবেক বলে থেমে যেতে, কিন্তু মন বলে শরীরের সকল অঙ্গ পতন না হওয়া পর্যন্ত সে থামবে না। ওই মনই তার সহজাত, তার অধিকার। বিবেক উত্তর দেয়, সহজাত শুধুই কষ্ট আর দারিদ্র, মুক্তি নেই। এই জীবনের থেকে তার মুক্তি নেই। শেষ হলো আমাদের আজকের গল্প সহজাত। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত এবং পরামর্শ জানান আমাদের কমেন্ট বক্সে। আর পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।